সুজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। মৌর চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস উজান চৌধুরী বলে রাখছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আরাফুল চৌধুরী আর তুবা বিস্মিত একে অপরের দিকে তাকিয়ে রইলেন। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কী সব আবোল তাবোল বলছে ভাই? আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হেসে ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অন্তত রসিকতার সুরে ফিসফিসে বললেন, আম্মাজান, ছেলে আমার এবার পুরোপুরি ফেঁসে গেছে। মুখে সারাদিন বউ মানি না বলা আমার ছেলে আজ নিজের অজান্তে এই পুচকি মেয়ের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল স্পেস দেওয়া দরকার। আরিফুল চৌধুরীর চশমাটা নাকের উপর ঠিক করতে করতে বললেন, আম্মাজান, নাটক তো মাত্র জমলো, আর একটু দাঁড়িয়ে দেখি ছেলে আমার কিভাবে বইয়ে রাগ ভাঙায়। তবু আবার কৃত্রিমভাবে নাক ছিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বললেন, ছি বাবা, আপনার একটু লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে এভাবে আড়ি পাতে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দিব, দেখবো তখন আপনার কী হয়। এই আম্মা যান, একদম এই ভুল কাজটা করো না। এমনিতে তোমার শাশুড়ি সারাদিন আমার উপর রেগে থাকে, এই কথা শুনলে আজ আমার সোজা বাসা থেকে বের করে দিবে। চলো চলো, চলেই যাই। ছেলে আর বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ কি? তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলো, তাদের ভিতরে বন্ডিংটা একদম বন্ধুর মতো। এদিকে রুমের ভিতরে পরিস্থিতি একদম থমথমে। মৌয়ের উজানের এই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দুহাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, কিন্তু উজান আজ বড্ড নাছোড়বান্দা। সে মৌকে একটু ছাড়ল না, বরং নিজের বিশাল বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখলো। উজানের বুকের চেনা ওই উষ্ণ ঘ্রাণ হঠাৎ করে মৌ শান্ত হয়ে গেল। ছটপটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের এই নীরবতাকে টের পেয়ে আলতো করে মৌয়েকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখপানে তাকালো। অন্তত নরম সুরে জিজ্ঞাসা করলো, মিসেস চৌধুরী, রাগ কি একটু কমেছে? মৌ এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে এলো। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে দিয়ে হাঁটু গেড়ে বসলো। নিজের দু হাঁটুর মাঝখানে মুখটা গুজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানায় সামনে এসে বসলো, কিন্তু মৌ টু শব্দ করা তো দূর, একবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। মৌয়ের এই অস্বাভাবিক নীরবতায় উজান বেশ অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন যেভাবে চুপচাপ আছে তাতে উজান খুব ভালোই বুঝতে পারল তার পিচ্চি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্চি, কিন্তু মৌয়ের পক্ষে থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুতে ভেতরে মুখ গুজে নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মৌয়ের সেই কান্নায় তীব্র ও ভেজা আওয়াজটা তীরের মতো এসে উজানের বুকের ভিতর বিঁধল। তার হৃৎপিণ্ড যেন এক নিমেষে হাহাকার হয়ে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলে সেখানে উজানের বুকের ব্যথাটা টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখে অশ্রু ফেলছে। উজান কিছুতেই মৌয়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বারবার চেষ্টা করছে মৌয়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বরাবরের ফলাফল শূন্য। মৌ মুখ তুলল না। উজান এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলো। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন একটা অদ্ভুত তাড়া। সদর দরজার কাছাকাছি পৌঁছাতে ড্রয়িং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল, ভাইয়া, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে মৃদু এক রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করছে আমার উপর, তাই তার একটা কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলে উজান সদর দরজা খুলে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে মুচকে আসলো। মনে মনে বলল, যাক, ছেলেটার অবশেষে বোধ বুদ্ধি হয়েছে। প্রায় আধ ঘন্টা পর উজান দু হাত ভরতে বড় বড় কার্টুন আর বাক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলো। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হা হয়ে গেল। যে উজান ধরে জীবনে কখনো নিজের এক গ্লাস পানি নিজে হাতে তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের হাত দিয়ে রুমে পাঠাতো, আজ সে
নিজের এতগুলো বক্স হাত বয়ে নিয়ে আসে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথে থামিয়ে দিল। ভাবি, তোমার আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এইটুকু ভার বহন করে কিছু না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলছি, সো তাকে মানানোর জন্য এতটুকু স্ট্রাগল তো আমাকে করতে হবে। এই বলে উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখলো মৌ ঠিক আগের মতো অবস্থায় বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতে উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বাক্সগুলোর ভেতরে ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সবকটি জিনিস মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘোরে আবচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলেছিল, আর উজান সেই পুচকে বউয়ের মুখের প্রতিটি কথা নিজের মনের মণিকোঠায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটি জিনিস এক দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে করে তার জেদি বউ পিচ্চি বউটার অভিমান চোখের পলক ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে সবটা রঙিন বাক্সটা মৌয়ের চোখের সামনে সাজিয়ে রাখলো। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকা চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণে উজানের দিকে তাকিয়ে আবার নিজের মুখটা শক্ত করে নিল। কোনো কথা বলল না। উজান বিছানায় তার কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসলো। পিচ্চি, এই পিচ্চি, সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা, প্লিজ আমার একটু কথা শোনো। আর কখনো এমন হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বৌমা শুনেও নিজের জেদ বজায় রাখলো। সে আগের মতো গাল ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টো হয়ে বসলো। তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণের ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। মৌ এবার বিছানা সরে গিয়ে সরাসরি ময়ের মুখোমুখি বসল। ময়ের নরম ফর্সা হাত দুটো জোর করে নিজের শক্ত হাতে তালুর ভাঁজে নিয়ে অন্তত ফিস ফিস আকুল ছড়া আওড়ালো, এই পিচ্ছি, এইভাবে চুপ থেকো না, প্লিজ কথা বলো আমার সাথে। এই দেখো তোমার জন্য চকলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবু কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজে থেকে সরি বললাম, তবু এভাবে গাল ফুলে বসে থাকবে? বলা মতো মুখ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে ঝকঝকে প্রতিবাদ করে উঠল, সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে এই 2 টাকার চকলেট, আইসক্রিম আর চিপস এনে দিলে আমি আমার সব কষ্ট ভুলে যাব? আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। আপনি কেন ওই কলেজের শাকচুন্নিটাকে ওভাবে বুকের সাথে জড়িয়ে ধরছেন? উজান মৌয়ের মুখে নিজের সাবেক প্রেমিকার নাম শাকচুন্নি শুনে তার মনের ভিতর চেপে রাখা হাসিটা আর ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে বলল, তারপর বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌকে এক ঝটকায় কোলে তুলে নিচের মুখোমুখি বসলো। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে বিছানার পাশ থেকে একটা কিলিপ নিয়ে পরম যত্নে মৌয়ের চুলগুলো উঁচু করে একটি সুন্দর খোপা বেঁধে দিল। খোপা পাতা শেষ করে উজান মৌয়ের নাকের ডগায় একটি মৃদু টোকা দিয়ে বলল, পিচ্ছি, ইদানিং তুমি বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর সিল্কের চুলগুলো এত 12টা বাজিয়েছ কোন সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবুও একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না? নাকি এখন থেকে তোমার চুল ক্লিন করার দায়িত্ব আমাকে নিতে হবে? মৌ উজানের এই বেমক্কা বকা আর চতুরতা দেখে রাগে লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লক্ষ্য করে ছোট ছোট হাত দিয়ে দুটো কিল বসিয়ে দিল। আপনি অনেক খারাপ। আপনি আমার অভিমান না ভাঙে উল্টে আমাকে অলস বলে বকা দিচ্ছেন। থাকবো না আমি আপনার সাথে, চলেই যাব আমি এখান থেকে। থাকতে পারবে আমাকে ছাড়া? থাকতে পারবো না বলেই তো এমন করছেন। যদি সত্যি সত্যি চলে যাব সেদিন বুঝবেন। উজান আর তার প্রতি উত্তরে আর কোনো কথাই বলল না। সে জানে এই পিচ্চিটাকে মুখের কথা শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে মৌয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মৌয়ের রাখা বাক্সগুলো থেকে মৌয়ের সবচেয়ে প্রিয় চকলেট, আইসক্রিম বের করলো। তারপর আইসক্রিমটা একদম মৌয়ের মুখের সামনে ধরলো। মৌ আইসক্রিমের চোখের সামনে দেখা মাত্র মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। তবে সে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নিজের জেদ বজায় রেখে আইসক্রিমটা নিজে হাতে নিল না। উজান মৌয়ের এই কান্না দেখে মনে মনে নিঃশব্দে হাসল। মৌ যদিও তার উপর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, কিন্তু আইসক্রিম চেনার সুবাস পেয়ে ইতিমধ্যে তার জিভে জল চলে এলো।
মৌয়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল। অন্তত নিচু ফিসফিসানি সরালো। কী হলো মিসেস চৌধুরী, আপনি কি নিজে খাবেন থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ করার আগে তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল। তারপর মুখ বাঁকিয়ে নিজে মনে গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে ফেলল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরোটা সময় উজান এক পলক জন্য চোখ সরালো না। তার গভীর দৃষ্টি স্থির হয়ে লেপ্টে রইল কেবল তার অবুঝ পিচ্ছি বউটার উপর। হঠাৎ মৌ বলে উঠল, লাভ ইউ প্রফেসর সাহেব। উজান মৌয়ের দিকে তাকিয়ে মুচকে হাসলো। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফু দিল। মৌ আইসক্রিম খেতে খেতে এক পলক তাকালো। অতঃপর উজান ভুরু বলল, চকলেট আইসক্রিম চিপস এনে দেওয়ার জন্য বলল। মৌ খিলখিল করে হাসলো। ঠোঁটে চারিদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হায় আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলে। এই পচাবার, আমি একদম চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলিনি। আমার ক্রাশ বর এতগুলো চকলেট আইসক্রিম চিপস এনে দিয়েছে বলেই বলেছি। আমি আপনার মতো লুচু নই যে বিয়ের আগে ফষ্টিনষ্টি করি। উজানের মুখে এক নিমেষে বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সবসময় এক অক্ষরে বেশি বললেও যেন এর পেটের ভাত হজম হয় না। উজান নিজেও এবার মুখ বাঁকিয়ে নিল। বউয়ের কথার পিঠে উল্টো সুদ ধরে খোঁচা দিয়ে বলল, ফষ্টিনষ্টি করছি তো ভালোই করছি। তোমার মতো তো হাজারখানা ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়াই না। মৌ আইসক্রিমটা মুখের কাছে নিয়ে আচমকা থেমে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, ছি, আপনি নিজে একটা ছেলে হয়ে আর একটা ছেলের প্রেম করতে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপ্সরা বউ থাকতে নজরটা এত খারাপ কেন শুনি? নাকি আপনি আসলে একজন? মৌয়ের মুখে এই মারাত্মক বাকি কথা শোনার আগে উজান রীতিমতো বিষম খেয়ে চেয়েছিল, জাস্ট শাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি আমি এই এত চকলেট আইসক্রিম আর চিপসের পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে আমার মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মুখ এক ভেঙচি কেটে বলল, সত্যি কথা শুনলে সবার গায়ে একটু জ্বালা ধরে, এটাই স্বাভাবিক। আর শোনেন মিস্টার খাটাস, আপনি মোটেও এই এত কিছু আমায় দেননি। আপনি তো আমায় সবার সামনে নিজের বউ বলে স্বীকার করতে চান না। ওগুলো সব আমার ওই ড্যাশিংয়ের ক্রাশ বর উজান চৌধুরী এনে দিয়েছে আমার। আর আপনি শুধু আমার বরের কথা শুনবো। আপনার মতো খাটাস লোকের কোনো কথাই দরকার নেই। উজান নিজের নাক কুঁচকে চরম বিরক্তি নিয়ে বলল, ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্র মৌয়ের ফর্সা মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে লাল হয়ে গেল। সে হাতের আইসক্রিম চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুজে গলার স্বর সপ্তম জড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি করে উঠল, আপনি ফাজিল, আপনার 14 গোষ্ঠী ফাজিল, খচ্চর লোক। বউকে ভালোবাসেন না, শুধু কথায় কথায় বকে। উজান চরম বিস্ময়ের দৃষ্টিতে কিছু সময় এই পুচকি মেয়ের রণচন্দ্রের রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভঙ্গিয়ে উত্তর দিল, বউ, লাইক সিরিয়াসলি? তুমি বউ নও, বউ নবে অ্যাটম বোম। হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বোমা মনে হবে। ঘরে এত সুন্দর বউ থাকতে বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কি না? উজান দাঁতে দাঁত চেপে বলে, এই ইডিয়েট, তোমার কি মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাইরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন নাকি সাথে নারীদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করতে পারেন? তাই এখন বউকে দিতে লাগছে। উজান নিজের কপাল কুঁচকে ফেলল। তারপর নিচু স্বরে জিজ্ঞাসা করলো, হোয়াট নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিককে যদি নাং বলতে পারে, তাহলে সেই হিসেবে আপনার সেই শিরিন পেতনি একটা আস্ত নাঙ্গি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা সরল না। সে শুধু একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। উজান এই অসহায় অবস্থা থেকে মৌ সঙ্গে সঙ্গে আবারও মুখটা ভাঙাল। উজান নিজের ভেতরে সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেঁটে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবং চলে যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তে সে তড়িঘড়ি করে মৌয়ের দিকে ঝুঁকে পড়ল। এই পিচ্ছি, ওয়েট ওয়েট। মৌ উজানের এরকম গলার আওয়াজে ঝড়ের গতিতে এগিয়ে আসার ভয়ে কেঁপে উঠল। তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগে তার হাত শক্ত হাতের কবজিতে নিজের দাঁড়ালো হাত বসিয়ে কষে একটা কামড় বসিয়ে দিল। উজান আউজ করে নিজের হাতটা টেনে নিল। মৌ সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলল,
লোক একটা, এভাবে হুটহাট চিল্লিয়ে আমায় ভয় পাইয়ে একদম মেরে ফেলতে চান? উজান নিজের হাতের কামড়ের দাগটার দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলল, ফাজিল, কেমন করে কামড়াতে, ইস কি ব্যথা! আর আমি তুমি আবার ভয় পাও নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একাই সবার ভয়ের একমাত্র কারণ। কথা শেষ হতে মৌ নিজেই বড় বড় চোখ দুটো আরো তীক্ষ্ণ করে উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে মৌয়ের পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করলো। মৌয়ের ওই রাগী চাহনি দেখে উজান আর নিজের গলা খাঁকড়ি দিয়ে অন্তত মিনমিন স্বরে করে আওড়ালো, এমন করে তাকাও কেন, ভয় লাগে তো? মৌ এবার কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে নিল। কথাটা খানিকটা নিচু করে ফিসফিস বলল, অগ্নিকন্যা প্লিজ এমন করে তাকিও না, সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িধরা মেয়েটা শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল, কেন জানবো না, আপনার ওই ফোন থেকে জেনেছি। উজান এবার আকাশের থেকে পড়ার মতো চমকে উঠল, হোয়াট? তুমি আমার ফোন কেটেছো? তুমি কখন আমার ফোন কেটেছো? মৌ এবার বিছানার পর একদম টান টান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানো কারণে আর সে উচ্চতা ঠিক উজানের সমকক্ষ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড়জোর উজানের চওড়া বুক অবধি পৌঁছে যেত। মৌ নিজের ঠোঁটের কোণে এক রহস্যময় ও বিজয় হাসি ঝুলিয়ে বলল, আপনার ওই ফোন তো বাসর রাতের ঠিক পরের দিনে পুরো ঘেঁটে তছনছ করে ফেলেছি। আপনার কপালটা বড্ড ভালো যে ওই পেতনি শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেদিন আপনাকে কোরবানি দিয়ে দিতাম। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আপনি এখন আমার বর। আমার বর যদি হয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, তবে আপনার ওই চোখ দুটো আমি টেনে উপড়ে ফেলবো, আর সাথে ওই মেয়েটাকে খুন করে ফেলবো। মুহূর্তের মধ্যেও উজান এক হ্যাঁচকা টানে মৌকে বিছানা থেকে নিজের শক্ত আর চওড়া বুকের উপর টেনে নিল। আচমকা এই কারণে মৌ বড্ড ভয় পেয়ে নিজের চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে নিল। হুট করে যখন এই অনুভব করলো কারো অন্তত তপ্ত আর ভারী দীর্ঘশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে, তখন সে নিজের চোখ দুটো পিটপিট করে মেলল। চোখ খুলতে দেখলো উজান তার মুখের এতটাই কাছে ঝুঁকে আছে, দুজনের নাকের ডগা প্রায় ছুঁই। উজানের এই আতঙ্কিত ঘনিষ্ঠতা দেখে মৌয়ের বুকের ভেতরে হৃৎপিণ্ডটার জন্য বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজান মৌয়ের চোখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টি রেখে হুট করে বলে, এক চিলতে বাঁকা হেসে বলল, তা কয়জনকে মারবে মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করেছে। মৌ আর এক মুহূর্ত দেরি করল না, সে উজানের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অন্তত জেদি গলায় বলে, যে কয়জন আপনাকে চায় না কেন, আমি তাদের সবাইকে খুন করব। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারের সামান্য একটা সুতা কখনো কারোর সাথে শেয়ার করে না, সেখানে আপনাকে তো অন্য কারো সাথে শেয়ার করার কোনো প্রশ্ন ওঠে না। আপনি শুধু আমার, আর শুধু আমারই থাকবেন, বুঝতে পেরেছেন? পুচকে বউয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকারবোধের স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসল। তার বুকের ভেতরে এখন অন্যরকম ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে। সে আলতো করে মৌকে নিজের বুক থেকে ছেড়ে দিয়ে কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করলো। উজান রুম থেকে বেরিয়ে যেতে মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনে খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার খাটাস বরটা ইদানিং আগের মতো তার উপর খুব একটা বিরক্ত হয় না, এবং তার পাগলামিগুলো এখন বেশ উপভোগ করে। বিকেলে সেই স্নিগ্ধ ও হালকা মিষ্টি বাতাসের সামনে একা একা হেঁটে চলছে মেয়ের। সামনে তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটস আর বই পড়তে কখন যে বিকেল গড়িয়ে সে বুঝতে পারেনি। অবশ্যই এখন অনেক বড় সন্ধ্যা হতে এখন বেশ খানিক সময়টা বাকি। কাঁধে ভারী ব্যাগ, কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্ত পায়ে ধীরে ধীরে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলছিল। এই প্রচণ্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। মেহের যখন নিজে মনে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই হুট করে পাশে কারো একটা দীর্ঘ ছায়া চেনার উপস্থিতি টের পেল। সে চমকে পাশে ফিরে তাকাতে দেখে তার ঠিক গা ঘেঁষে হেঁটে চলছে ইফাত চৌধুরী। ইফাতকে অসময়ে হুট করে নিজের পাশে দেখে মেহেরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। ইফাত মেহেরকে ওই থতমত খেয়ে যাওয়া মুখটা দেখে ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসি জুড়ল। তারপর মেহের
কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে টেনে নিল। অতঃপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহের চরম অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকিয়ে তোতলামি কণ্ঠে বলে উঠল, আপনি এখানে আর আমার ব্যাগ এভাবে আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই নিজের ব্যাগ ক্যারি করতে পারি, ওটা দিন। ইফাত মেহেরের কথা শুনে সাথে সাথে মাস্টার্সটা থমকায়। সে নিজের জোড়া ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, এই যে মিস মেহের, আমি তোমার চেয়ে বয়সে বড় নাকি তুমি আমার চেয়ে বয়সে বড়? মেহের মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আপনি? গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো তর্ক করবে না। ইফাত আবার হাঁটতে শুরু করলো। আলতো হেসে বলল, আর একটা গুড নিউজ আছে, আমি কিন্তু এখন নিয়মিত বাবার সাথে অফিসে যাব। আজকে গিয়েছিলাম, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মেহের নিজের শুকনো ঢোক গিলে অন্তত নির্লিপ্ত গলা বলল, সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মেহেরের স্লান মুখের দিকে তাকালো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলবেন? আর প্লিজ আমার ব্যাগটা এবার আমায় দিয়ে দিন না। ভাইয়াকে আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে বেশি কথা না বলি। এই মুহূর্তে ব্যাগটা নিজের কাছে রাখলো না ইফাত। সে সজোরে মেহের হাতে তার ব্যাগটা ধরে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তরে শুনে ইফাত মনটা একটু খুশি হলো না, বরং পুরো মুখটা কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজেদের বাড়ি চলে আসার পর থেকে কেন জানি আবার কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। অথচ ওই কয়েকটা দিন যখন তাদের বাড়িতে ছিল তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো, কিন্তু এখন তার আচরণ পুরোপুরি ভিন্ন, একদম অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলো 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেয়েটা ফোন রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে? ইফাত কিছুতে তার সমীকরণ মেলাতে পারছে না। ইফাত একটু এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, ফুলকন্যা। মেহেরের মনের ভিতর একটা তীব্র ধাক্কা খেয়ে চমকে থাকলো। সে মনে মনে ভাবলো, এই লোকটার সাথে সে যত দূরত্ব বজায় রাখতে চায়, লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসে। সে কীভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনের গভীরে মেয়েরকে নিয়ে যে আশা রঙিন স্বপ্ন বাঁধা বেঁচে তা পূরণ হয় এই সমাজে একদম অসম্ভব। ইফাতের মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মেহের তার চোখের ভাষা মুখ খুব ভালো করে বুঝতে পারে। ইফাতের মনে মেহেরের জন্য কি গভীর অনুভূতি চলছে সে স্পষ্ট টের পায়। আর ঠিক সেই কারণে সে দূরত্ব বজায় রাখে। তবু এই মানুষটাই কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মেহেরকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে ইফাতের কণ্ঠস্বর এবার বড্ড অসহায় শোনালো। সে আবার জিজ্ঞাসা করলো, ফুলকন্যা, তুমি কি আমার উপর বেশ বিরক্ত? মেয়ের মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার এই অ্যাভয়েড করা আমি একদম মেনে নিতে পারি না? তোমার আজ সকাল থেকে আমি কতগুলো ফোন করলাম, অথচ তুমি একটা বারও আমার কল রিসিভ করলে না। তুমি একবারও ভেবেছো এতে আমার মনটা কতটা হার্ড হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা আর কষ্টের কথা শুনে মেহেরের বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখে অশ্রু লুকানোর জন্য অপরাধীর মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দ বেরোল না। ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড় করিয়ে হাত আলতো করে ধরল। তার কণ্ঠে তখন অনুনয়, ফুলকন্যা প্লিজ কিছু তো বলো। কিন্তু এবার মেহের একটা কথা বলল না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছলছলে চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজরে গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের উপর। সাব্বিরকে দেখা মাত্র মেহের যেন একটা মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাত মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মেহেরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনোভাবে এই মেয়েটাকে বোঝাতে পারছে না মেহেরের প্রতি তার এই তীব্র টান কোনো সাময়িক মোহ নয়, এটা তার হৃদয়ের একদম গভীর থেকে সৃষ্টি এক পবিত্র অনুভূতি। ইফাত নিজে অতীতে অনেক মেয়ের সাথে মিশেছে, অনেক রিলেশনশিপ করেছে, কিন্তু মেহেরের জন্য কেন তার ভেতরটা এমন ব্যাকুল হয়ে ওঠে? কেন মেহেরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন না কাটালে তার মনটা ভীষণ অস্থির লাগে? এই তীব্র ছটফটানি সে তো আগে কখনো কারোর জন্য অনুভব করেনি, কিন্তু নিজের মনের এই আকুল কথাটুকু সে কীভাবে এই অবুঝ মেয়েটাকে বোঝাবে তা ভেবে ইফাত এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ওখানে দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে যেভাবে হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে। দেখতে দেখতে
দীর্ঘ এক সপ্তাহ চোখের পলকে কেটে গেছে। এই এক সপ্তাহে কত কিছুই না বদলে গেছে। শুধু বদলায়নি উজান মুহের সম্পর্ক আর ইফাত মেহেরের মধ্যেকার সেই যন্ত্রণাদায়ক দূরত্ব। মেহের গত এক সপ্তাহ ধরে টুকটাক যাওয়া বা কথা বলতো ইফাতের সাথে। গত দুদিন ধরে সে একদম কথা বলা বন্ধ করেছে। এমনকি ইফাত রোজ তার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। মেহের পরীক্ষা থাকা সত্ত্বেও গত দুদিন ধরে কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। মেহেরের এই অবহেলা আর দূরত্ব নিতে পারছিল না ইফাত। তাই আজ সব বাধা ভেঙে সোজা মেহেরের ফুপুর বাসার নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে গেল। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, মেহেরকে এক পলক দেখার সৌভাগ্য হচ্ছিল না। ঠিক তখনই দোতলার বারান্দায় এক হাতে গরম কফির মগ আর অন্য হাতে একটা বই নিয়ে এসে দাঁড়ালো মেহের। সে ছোটবেলা থেকে ভীষণ বইপ্রেমী। বিশেষ করে বৃষ্টির দিনে কফির মুখে চুমুক দিতে দিতে বারান্দায় এসে বই পড়া, ঝিরিঝিরি বৃষ্টি দেখা তার জীবনে অন্যতম প্রিয় একটা ভালো লাগা। এখন যেহেতু একদম শেষ বিকেল, এই সময় প্রতিদিন মেহের ফুপা ফুপি সবাই ড্রয়িং রুমে বসে চা গল্প করেন। কিন্তু আজ সারাদিন ধরে হওয়া ঝিরিঝিরি বৃষ্টির কারণে আবহাওয়া বড্ড ঠান্ডা। তাই সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেয়ের বারান্দার গ্রিল হাত দিয়ে নিচের দিকে তাকাতে আচমকা নিজের বাড়ির সামনে ভর বৃষ্টির মাঝে ইফাতকে ওভাবে বাইকের উপর নিথর হয়ে বসে থাকতে দেখে চমকে উঠল। ঠিক তখনই আকাশের মেঘ ডাকলো আর বৃষ্টির বেগ কিছুটা বাড়তে লাগলো। মেঘের দোতলার বারান্দা থেকে আশপাশ দেখে অন্তত নিচু ব্যাকুল স্বরে বলল, এই যে শুনছেন, এই ভর বৃষ্টির মাঝে ওভাবে কেন দাঁড়িয়েছেন? ইফাত মেহেরের কথায় কোনো উত্তর দিল না। সে নিজের বাইকের হ্যান্ডেল গালে হাত দিয়ে ঠিক আগের মতো এক দৃষ্টিতে দোতলার বারান্দার দিকে তাকিয়ে রইল। মেহের উপর থেকে বার কয়েক তাকে ডাকলো, তবু ইফাত যেন কানেই তুলল না। মেহের আর কোনো উপায় না পেয়ে নিজের কফির মগ আর বইটা টেবিলের উপর রেখে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। সদর দরজার কাছে সে আবার ইফাতকে ডাক দিল, এই যে আপনার কি হয়েছে বলুন তো, এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছেন কেন? ভেতরে আসুন। এবার ইফাত নিজের বাইক থেকে নেমে এক নীরব পাথুরে দৃষ্টি নিয়ে হেঁটে মেহেরের একদম সামনে এসে দাঁড়ালো। তবে সে মেহেরের ফুপুর বাসার সীমানার ভেতরে পা রাখলো না। বাইরে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে রইল। মেহের তার দিকে একরাশ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়েছে, অথচ ইফাতের মধ্যে সে রাগের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মেহের নিজের জোড়া ভুরু কুঁচকে ক্ষিপ্ত গলায় জিজ্ঞাসা করল, কী হলো, কথা বলছেন না কেন? এই বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? ইফাত নিজের ভেজা মুখটা মুছে অন্তত স্বাভাবিক ও শান্ত গলায় উত্তর দিল, তোমার জন্য। কিন্তু ইফাতের এই ছোট্ট ও উত্তর শুনে মেহেরের মন বিন্দুমাত্র খুশি হতে পারল না। সে ভেবেছিল নিজের থেকে দূরত্ব বজায় রেখে ফোন না ধরলে হয়তো ইফাত একসময় তার থেকে দূরত্ব সরে যাবে। কিন্তু এই জেদি লোকটা আজ সরাসরি তাদের বাসার নিচে এসে হাজির হয়েছে। সে খানিকটা রাগান্বিত হয়ে বলল, আমার জন্য? আমি কি আপনাকে একবারের জন্য বলেছি যে আপনি আমার বাসার নিচে এসে এভাবে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ। ইফাত বৃষ্টির মধ্যে মেহেরের চোখের দিকে তাকিয়ে তপ্ত হেসে বলল, তুমি তো এটা বলনি যে এভাবে দাঁড়িয়ে থাকবে না। মেহের ইফাতের মতো জেদি এই ছেলের কথা শুনে এক দীর্ঘশ্বাস ও তপ্ত নিঃশ্বাস ফেলল। আকাশের মেঘ যেন তাদের এই মনের কথার সাথে তাল মিলিয়ে ডাকছে। বৃষ্টির গতি ধীরে ধীরে আরও বাড়তে লাগলো, কিন্তু তবুও ইফাত এক চুলও নড়ল না। এতে মেহের এবার বেজায় চটে গিয়ে চেঁচিয়ে উঠল, আরে আপনি তো ভিজে যাচ্ছেন, ভেতরে আসুন। এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত জ্বর চলে আসবে আপনার। ইফাত আবার মেহেরের মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসে বলল, আমার কবে হবে? ইফাতের এই কথার আগাগোড়া কিছুই মাথায় ঢুকলো মেহেরের। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কী বললেন? বৃষ্টির পানি ইফাতের ভেজা চুল ছুঁয়ে কপাল বেয়ে ধারালো নাকের ডগা দিয়ে নিচে গড়িয়ে পড়ছে। এক দীর্ঘশ্বাস ফেলল সে। মেহেরের এই অবুঝ চাহনি দেখে স্পষ্ট বুঝতে পারল তার পাঠানো শত শত মেসেজ একটা মেয়ে আজ পর্যন্ত খুলে দেখেনি। দেখলে অন্তত এই মুহূর্তে প্রশ্নটাও করতো না। ইফাত নিজেই মনে হাসলো, দুনিয়া তার চেয়ে কম ধৈর্যশীল ছেলে বোধহয় দুটো নেই। অথচ এই মেহেরের নামে মেয়েটার বেলায় তার ভেতরে এত ধৈর্য, এত অপেক্ষা কোত্থেকে আসে সে নিজেও জানে না। ভালোবাসলে বোধহয় আসলে মানুষ এভাবে বদলে যায়। ইফাত এবার নিজের ভেজা চোখ দুটো সোজা তুলে মেহেরের চোখের মণিকোঠা স্থির করলো। পরম আকুলতা ও ভালোবাসা মাখানো কণ্ঠে এক নিঃশ্বাসে বলে উঠল, ভীষণ ভালোবাসি তোমায় ফুলকন্যা। ইফাতের মুখে এই শব্দটা শোনা মাত্র মেহেরের পায়ের তলার
মাটি যেন নিমেষে সরে গেল। সে পুরো স্তব্ধ হয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের স্বপ্নে কখনো ইফাতের কাছ থেকে এত বড় একটা প্রশ্নের সম্মুখীন হবে সে আশা করেনি। সে ভেবেছিল কোনো এক ভবিষ্যতে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু সে কাঙ্ক্ষিত ও ভয়ানক দিনটি যে এত তাড়াতাড়ি আসবে তা মেহেরের কল্পনার বাইরে ছিল। সে নিজের শুকনো ঢোক গিলে মনের ভেতরে তীব্র কাঁপনটাকে লুকিয়ে মুখটা যত সম্ভব কঠিন করে বলল, "কী বললেন আপনি?" ইফাত এবার মেহেরের এক হাত নিজের ভেজা হাতের মুঠো নিয়ে পরম আকুতি নিয়ে বলল, "তোমায় আমি প্রেমিকা নয়, বউ করে ঘরে তুলতে চাই। ফুলকণা, বিয়ে করবে আমায়?" ইফাতের এই সরাসরি বিয়ের প্রস্তাব মেহেরের বুকের ভেতর যেন এক মস্ত বড় ভূমিকম্পের সৃষ্টি হলো। সে শরীরে আর দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি অবশিষ্ট রইল না। এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সে কী দিবে তা কিছুতেই ভেবে পেল না। তার নিজের শরীরে সেই অন্ধকার অতীত, সমাজের সেই চাবুক আর নিজের কলঙ্কিতর কথা এক নিমেষে তার চোখের সামনে ভেসে উঠল। সে নিজের চোখের জলটুকু কোনো মতে চেপে রেখে আমতা আমতা করে কাঁপা গলায় বলল, "আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনই পসিবল নয়। তাই চলে যান এখান থেকে, আর কোনোদিন আসবেন না আমার সামনে।" এটা বলে ইফাতের মুখের সামনে মেহের দরজা আটকে দিল। ইফাত কিছু সময় সেভাবে তাকিয়ে রইল। সে কি এইভাবে বাঁচবে মেয়েটাকে ছাড়া? মেয়েটা কি কোনোদিন বুঝবে না তার গভীর ভালোবাসা? "প্রফেসর সাহেব, আই লাভ ইউ সো মাচ।" পড়ার টেবিলে খাতার উপর 2 হাত রেখে নিজের চিবুকটা ঠেকে হুট করে অন্তত মিষ্টি সুরে উজানের দিকে তাকিয়ে কথাটা বলে উঠল মৌ। উজান তখন হাতে কলম নিয়ে অন্তত মনোযোগ দিয়ে ফিজিক্সের একটা ম্যাথ মৌকে বোঝাচ্ছিল। মৌয়ের মুখে এমন অসময়ে রোমান্টিক বাণী শুনে উজান নিজের হাতের কলমটা টেবিলের উপর খাটাস করে রাখল। তারপর চোখ দুটো বড় বড় করে কড়া করে ধমক দিল, "থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ভেঙে দেবো মেয়ে। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। পড়ার সময় এসব আজাইরে ফালতু কথা তোমার এই পুচকে মাথায় আসে কী করে, হ্যাঁ? চুপচাপ যে ম্যাথটা করাচ্ছি ওটাতে মনোযোগ দাও।" উজানের এমন রাগান্বিত ধমক খেয়ে মৌ নিজের মুখটা বেলুনের মতো চট করে চুপসে গেল। পড়াশোনা জিনিসটা তার ছোটবেলা থেকে বরাবরই চরম অপছন্দের। সে তো মনে মনে ভেবেছিল যখন বিয়েটা হয়ে গেছে তখন থেকে অন্তত এই খাতা কলমের অত্যাচার থেকে চিরকালে মুক্তি পাবে। কিন্তু এখন তো দেখছি পুরো উল্টো। খোদ বরের কাছে প্রতিদিন রাতে তাকে টিউশন পড়ানো হচ্ছে। মৌ প্রায় ঘণ্টাখানেক ধরে উজান প্রায় ঘণ্টাখানেক ধরে মৌকে একটা ম্যাথ বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অবুঝ মেয়েটার মাথায় ফিজিক্সের সূত্র কিছুতেই ঢুকতে চাইছে না। এই নিয়ে উজান যতবার বকাঝকা করছে মৌ ততবার উল্টো কোনো না কোনো কথা বলে উজানকে আরও রাগিয়ে তুলছে। মৌ এবার নিজের একটা ফর্সা গাল উজানের দিকে বাড়িয়ে সব কটা দাঁত কেলিয়ে বলল, "এই যে থাপ্পড় দিতে চাইলেন না, নেন নেন। তবে একটা শর্ত আছে, থাপ্পড় দেওয়ার পর কিন্তু আমাকে জড়িয়ে বলতে হবে, ভালোবাসি বলতে হবে।" উজান নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিচু গলার স্বর নরম করে বলল, "প্লিজ পিচ্ছি, আর ফাজলামো করো না। একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হও। তোমার সামনে পরীক্ষা। এমন অবস্থা হলে ভালো রেজাল্টের দূর, তুমি টেনে টুনে পাশ করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে।" মৌ নিজের ঠোঁট উল্টিয়ে বলল, "আমার কোনো দরকার নেই পরীক্ষায় পাশ করা। 2 দিন পর আমার বাচ্চার মা হয়ে আপনার ঘর সংসার আর বাচ্চা কাচ্চা সামলে ঠিকমতো মানুষ করতে পারলে আমার জীবন ধন্য। ফিজিক্সের সূত্র দিয়ে আমার কী হবে শুনি?" মৌয়ের মুখে এতটুকু বয়সে সরাসরি বাচ্চা কাচ্চা মানুষ করার কথা শুনে উজান এবার চরম ভীষণ খেলো। সে নিজের চোখ রাঙিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে, "দাঁড়াও ফাজিল মেয়ে, তোমাকে আজ আমি মজা দেখাচ্ছি।" কিন্তু উজান কিছু করার জন্য এগিয়ে আসতে মুখ খিলখিল করে হেসে টেবিল ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো। সে নিজের ওড়নাটা সামনে নিয়ে হুট করে রুমের দরজার দিকে এক দৌড় দিল। উজান তড়িঘড়ি করে বিছানার পাশ দিয়ে চিৎকার করলো, "এই পিচ্ছি, দৌড়িও না, পড়ে গিয়ে ব্যথা পাবে। সত্যি সত্যি বলছি, দাঁড়াও।" মুখ উজানের সেই উপকার বারণ কানে তুলল না। সে যেই না হাসতে হাসতে দরজার কাছাকাছি বসলো, অমনি ঠাস করে শক্ত মেঝের উপর আছাড় খেয়ে পড়ল। উজান আর 1 সেকেন্ডও দেরি না করে ঝড়ের গতিতে এগিয়ে এলো। মৌকে মেঝেতে পড়ে বোকার মতো ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। মনে হলো, ইস, কেন যে এই খিটখিটে মানুষটার কথা শুনতে গেল না। এখন তো সত্যি সত্যি খুব ব্যথা পেল। উজান কোনো কথা না বলে অন্তত সাবধানে নিজে 2 হাতে মৌকে পাজা করলে তুলে নিল। এরপর ধীর পায়ে বিছানার উপর বসিয়ে দিল। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগটা নিয়ন্ত্রণে আনলো। "আমার কথা শোনো না কেন বলো তো? এত তেড়ামি কে করে শুনি? নারী এমন একটা শব্দ যা শুরু হয়েছে না দিয়ে তারপর কীভাবে আশা করেন যে আপনার আর
কথা আমরা অক্ষরে অক্ষরে শুনবো? কথাটা বলে মৌ নিজের সব কষ্ট ভুলে আবার ফিক করে হেসে বলল। উজান তার দিকে এক তীব্র রাগী চামড়া দৃষ্টি নিক্ষেপ করতে সে চট করে নিজের মুখে হাত দিয়ে চুপ করে গেল। মৌ এবার খানিকটা উজানের দিকে ঝুঁকে এসে চোখ টিপে ফিসফিস করে জিজ্ঞেস করলো, রাগ করলেন? আজ তো একটা নির্লজ্জ মেয়ে তুমি, এত বড় আচার খেয়ে ব্যথা পেলে অথচ সারা বসে দাঁত কেলাচ্ছ। সারাদিন ফোন দেখে যত সব আজগুবি আর তেরা বেঁকা কথা শেখায়, তাই না? আজ থেকে তোমার ফোন নেওয়া হাতে নেওয়া সম্পূর্ণ ব্যাড। উজান কড়া সুরে বলল। মৌ এবার উজানের শার্টের করা আলতো টেনে ধরে আদর করল, আই লাভ ইউ শাশুড়ি হ্যান্ডসাম ছেলে। উজানে এবার নিজের দুহাত দিয়ে মাথা চেপে ধরে বিছানায় কোণে বসে পড়ল। এই মেয়েটাকে কোনো ব্যাকরণ বা ফিজিক্সের সূত্র দিয়ে সামলানো তার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। সে মৌয়ের এই মিষ্টি যন্ত্রণার গত ছেড়ে অতিষ্ঠ হয়ে ঘর থেকে উঠে গেল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাত তখন অনেক গভীর। পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। উজান রুম থেকে বেরিয়ে নিজের ভেতরে অস্থিরতা কমাতে ধীর পায়ে পেছনে থাকা সেই পুরনো পুকুর পাড়ে গিয়ে এগিয়ে গেল। এই জায়গাটা একসময় বিশেষ করে স্কুল কলেজ লাইফে ভীষণ প্রিয়। একা একা বসে চাঁদ দেখা, ডায়েরি লেখা আর সব মস্ত বড় আশ্রয় ছিল ওই পুকুর পাড়। তবে 14 বছর আগে সেই কাল রাতের পর থেকে এখানে আর তেমন একটা আসা হয় না। উজান যখন পুকুর ঘাটে গিয়ে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস পেল। ঠিক তখনই তার মনে হলো পাশে ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়েছে। সে সাথে সাথে সজোরে পেছনে তাকালো, দেখলো মৌ ঠিক চোরের মতো পা টিপে টিপে তার পিছু পিছু এতদূর চলে এসছে। ওকে ওভাবে দেখে উজান নিজের জায়গায় স্থবিত হলো। সে নিজের বুকে হাত উপর আড়াআড়িভাবে বেঁধে জোড়া ভুরু কুঁচকে অন্তত গম্ভীর কণ্ঠে বলল, প্রবলেম কি তোমার? মাঝরাতে এভাবে চোরের মতো আমার পিছু পিছু আসার কারণ কি? একটু আগে মাত্র আচার খেয়ে ব্যথা পেলে তোমার কি একটু শিক্ষা হয়নি? মৌ ধীর পায়ে হেঁটে উজানের একদম সামনে এসলো। সে নিজের পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে উজানের মুখের কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। তারপর একগাল হাসি ফুটিয়ে উঠল, ও আমার দুলহা যান, যেখানে ওনার এই পুচকে বউটা ঠিক ওনার পিছু পিছু সেখানেই আসবে। ফাজলামো করো না পিচ্ছি, অনেক রাত হয়েছে, এখন রুমে যাব। যাব না? কী করবেন শুনি? দেখো পিচ্ছি, আমার মাথাটা অলরেডি গরম হয়ে গেছে, দয়া করে আমার রাগটা আর বাড়িও না। যাও এখন থেকে, তোমার এই সারাদিন যন্ত্রণা আর পাগলামো নিতে পারছি না। উজান কথাটা কিছুটা চড়াসড়ি বলতে ময়ের মুখটা এক নিমিষে মিলিয়ে গেল। সে অন্তত করুণ ও অসহায় চোখে উজানের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আমি কি আপনাকে শুধু সারাদিন যন্ত্রণা দেয়? আপনাকে একটু ভালোবাসি না? মৌয়ের সেই বুক ভাঙা অসহায় স্বরে আকুল প্রশ্নটা উজানের কানে কোনো মতে তীব্র বজ্রপাতের মতো গিয়ে বাজতে লাগলো। সে খুব করে টের পাচ্ছে তার সেই রুক্ষ আর কঠিন কথা মেয়েটা বড্ড বেশি কষ্ট পেয়েছে। কিন্তু উজানের নিজেরও তো আজ কিছু করা আছে। যে মেয়েটাকে সে নিজের মনের ভিতরে ভালোবাসতে পারছে, যাকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে এখনও মেনে নিতে পারছে না, তাকে মিছে মায়ার জালে জড়িয়ে নিজের দিকে টেনে এনে ভবিষ্যতে আরও গম্ভীর আঘাত করতে চায় না। আর ঠিক এই কারণে মৌয়ের সাথে সবসময় এমন রুড আর রুক্ষ বিহেভ করে। কিন্তু এই অবুঝ মেয়েটা তো সেই গভীরতার সমীকরণ বুঝে না। উজান নিজের সমস্ত আবেগ পাথর চাপা দিল। ময়ের ছলছল চোখের দিকে তাকিয়ে অন্তত শীতল ও দৃঢ় করে বলল, কিন্তু তোমার এই সস্তা ভালোবাসার বিন্দুমাত্র প্রয়োজন নেই। উজান চৌধুরীর লাইফে আর শুধু তুমি কেন, কোনো নারীর কোনো জায়গার প্রয়োজন নেই। এই উজান চৌধুরী নিজের অতীতে একাই বাঁচতে শিখেছে আর চিরকাল একাই বাঁচবে। তার লাইফে কোনো মানুষের সান্নিধ্যের প্রয়োজন নেই, আর না আছে কারো ভালোবাসা দরকার। আমি ভালোবাসা শব্দটা পৃথিবীটাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। এইমাত্র মিথ্যে শব্দ একমাত্র আমার পুরো লাইফটা তছনছ করে ধ্বংস করে দিছে। আমি আমার জীবনে আর দ্বিতীয়বারে ধ্বংসলীলা দেখতে চাই না। সো প্লিজ আমাকে আমার মতো একটু থাকতে দাও। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। উজানের মুখ থেকে ঘৃণা আর একলা থাকার সেই নিষ্ঠুর দাবি শোনা মাত্র মৌয়ের চোখের বাঁধ ভেঙে গেল। তার দু চোখ বেয়ে অজস্র অশ্রুধারা গাল বেয়ে টপ টপ করে নিচে গড়িয়ে পড়ল। সে এক পায়ে গিয়ে উজানের শার্টের বুকটা খামচে ধরে অন্তত বেকুলে কাঁদতে কাঁদতে ডুকরে উঠল। কিন্তু আমার যে আপনাকে চাই প্রফেসর সাহেব, শুধু আপনাকে চাই আমার এই জীবনে। আমি সারা জীবন আপনার ওই শক্ত বুকটায় আলিঙ্গনে আবদ্ধ থেকে। প্রফেসর উজান চৌধুরী।
পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।